সেভেন সিস্টার্স আসলে কি? অনেকের মধ্যেই এই প্রশ্নটি আসতে পারে। তাহলে আসুন শুরু থেকেই শুরু করা যাক। সেভেন সিস্টার্স প্রসঙ্গে কথা উঠলে শুরুতেই চলে আসে 1971 সালে ভারতের পার্লামেন্টে পাশ হওয়া নর্থ ইস্টার্ন কাউন্সিল অ্যাক্টের অধীনে উত্তর পূর্বাঞ্চলের 7টি অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য একটি পরিষদ গঠনের সিদ্ধান্ত হয়, যার সদর দপ্তর স্থাপিত হয়েছিল শিলংয়ে। এই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো ছিল আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা ও মিজোরাম। এর মধ্যে ত্রিপুরা, মণিপুর ও মেঘালয় 1972 এর 21শে জানুয়ারি ভারতের অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়। আসাম ও নাগাল্যান্ড আগে থেকেই ছিল ভারতের পূর্ণ অঙ্গরাজ্য, আর ওই তারিখে অরুণাচল প্রদেশ ও মিজোরাম ছিল কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদায়। ত্রিপুরার রাজধানী আগরতলাতে সে সময়ে টাইমস অফ ইন্ডিয়ার সংবাদদাতা ছিলেন জ্যোতিপ্রসাদ সাইকিয়া, যিনি জেপি সাইকিয়া নামেই বেশি পরিচিত ছিলেন। নতুন রাজ্য হিসেবে ত্রিপুরার আত্মপ্রকাশের দিনে তিনি যে রিপোর্ট পাঠিয়েছিলেন তাতেই তিনি নাকি প্রথমবারের মতো গোটা অঞ্চলটিকে ল্যান্ড অফ সেভেন সিস্টার্স বলে অভিহিত করেন। পরে ওই একই নামে তিনি একটি বইও লিখেছিলেন। জনশ্রুতি হলো এই সেভেন সিস্টার্স কথাটি নাকি তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছেও খুব পছন্দ হয়েছিল। 1976-এ গুয়াহাটিতে কংগ্রেসের অধিবেশনে ইন্দিরা গান্ধী ও তার পুত্র সঞ্জয় এই সভাতেই সেভেন সিস্টার্স কথাটি ব্যবহার করেন আসামের মুখ্যমন্ত্রী শরৎচন্দ্র সিনহা। ভারতের মানচিত্রের এক কোণায় 7টি রাজ্য বা অঞ্চলকে এক কথায় বর্ণনা করতে তখন সরকারি কাগজপত্রেও ধীরে ধীরে এই শব্দটির প্রয়োগ শুরু হয়। ভারতের পর্যটন বিভাগ ওই অঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে সেই আমলে যে ছোট ছোট পুঞ্জিকা বের করত, সেখানেও তখন সেভেন সিস্টার্স কথাটি খুব ব্যবহৃত হতো। এই কথাই বলতে গেলে ভারতে উত্তর পূর্ব দিকে চীন, বাংলাদেশ ও মায়ানমার দেশের সীমান্তে অবস্থিত 7টি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার্স বা 7 বোন। এই 7টি রাজ্য বা সেভেন সিস্টার্সের মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এখন প্রশ্ন আসে যে এই 7টি রাজ্যকে কেন সেভেন সিস্টার্স বা 7 বোনের রাজ্য বলা হয়? চলুন জেনে নেওয়া যাক। এই 7 রাজ্যের মোট আয়তন 2,55,511 বর্গ কিলোমিটার, যা ভারতের মোট এলাকার প্রায় 7% এলাকা নিয়ে গঠিত। এই অঞ্চলের জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার 3.7%। দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে 1596 কিলোমিটার আন্তর্জাতিক সীমানা রয়েছে। এই রাজ্যগুলো একে অপরের উপর নির্ভরশীল হলেও সংস্কৃতি, পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র। এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের। এই 7টি রাজ্যে জাতিগত ও ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান। ভূ-রাজনৈতিকভাবে এদের অবস্থান প্রাকৃতিক সম্পদ ও বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে সারা বিশ্বে অতুলনীয়। আসলে এই 7টি রাজ্য একে অপরের উপর নির্ভরশীল এবং একই সময়ে এই রাজ্যগুলি সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে। তাই এই সমস্ত রাজ্যগুলিকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়েছে। কিন্তু দুর্বল অবকাঠামো এবং ভূমিবেষ্টিত অঞ্চলে অবস্থানের কারণে সেভেন সিস্টার্স তুলনামূলকভাবে পিছিয়ে আছে। আপাতদৃষ্টিতে সেভেন সিস্টার্সকে ভারতের মূল ভূখণ্ডের তুলনায় দেশের উত্তর পূর্ব অংশের একটি অবহেলিত অঞ্চল বলে মনে হয়। তবে সবথেকে মজার বিষয় হল উত্তর পূর্ব ভারতীয় রাজ্য তথা সেভেন সিস্টার্সের অধিভুক্ত ত্রিপুরা, আসাম ও মেঘালয় বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। বাকি 4টি রাজ্যেও বাংলাদেশি পণ্যের চাহিদা ধীরে ধীরে বাড়ছে। এবার জেনে নেওয়া যাক শিলিগুড়ি করিডর তথা চিকেন নেক্স কি। ভারতের মানচিত্রে শিলিগুড়ি শহরের কাছে অবস্থিত এই করিডরটা ভারতের মানচিত্রে অনেকটা বাঁকানো মুরগির ঘাড়ের মতো দেখায় বলে এই জায়গাটাকে অনেকে চিকেন স্নেক বলেও বর্ণনা করেন। সেভেন সিস্টার্স নামে পরিচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাকি দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রেখেছে যে সরু অংশটা, সেটাই আসলে শিলিগুড়ি করিডর নামে পরিচিত। এই করিডরের সবচেয়ে সরু অংশটা মাত্র 21 কিলোমিটার চওড়া, যার আশেপাশেই রয়েছে অন্তত 4টি দেশের আন্তর্জাতিক সীমানা। এই দেশগুলো হলো
চীন, নেপাল, ভুটান ও বাংলাদেশ। এক কথায় বলা যায় সেভেন সিস্টার্স নামে পরিচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাকি দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রেখেছে যে সরু অংশটা, সেটাই আসলে শিলিগুড়ি করিডোর নামে পরিচিত। ভারতে 4.5 বছর আগে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যখন প্রতিবাদ তুঙ্গে, তখন শারজিল ইমাম নামে এক তরুণ অ্যাক্টিভিস্টের এক জনসভায় চিকেন নেক্সের প্রসঙ্গ উঠে আসে। তিনি বলেছিলেন, ভারতের চিকেন স্নেক অবরোধ করে আসামকে পাকাপাকিভাবে দেশ থেকে বিচ্ছিন্ন করে দিলেই সরকার তাদের দাবি মানতে বাধ্য হবে। আসলে শারজিলের প্রধান অপরাধ ছিল প্রকাশ্য ভাষণে ভারতের জাতীয় নিরাপত্তার খুব দুর্বল একটা জায়গায় তিনি আঘাত দিয়ে ফেলেছিলেন। বলেছিলেন চিকেন স্নেক বা মুরগির ঘাড় মোটকে দেওয়ার কথা, যার জেরে দেশদ্রোহের অভিযোগে তাকে পরে জেলেও যেতে হয়, আর সেই কারাবাস থেকে তিনি আজও মুক্তি পাননি। ভারতীয় সেনার সাবেক মেজর জেনারেল VS রানারে মনে করেন, এই শিলিগুড়ি করিডোরের স্ট্র্যাটেজিক গুরুত্ব হয়তো ভারত উপলব্ধি করেছে, কিন্তু অন্য দিকগুলো দিয়ে সেভেন সিস্টার্সকে আজও বাকি দেশের সঙ্গে আত্মীকৃত করা যায়নি। শিলিগুড়ি করিডোরের কাছেই অবস্থিত দার্জিলিং, এর আদি বাসিন্দা এবং ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা আবার এই সরু করিডোরকে ভারতের একটি সুযোগ হিসেবে দেখতে চান। তবে যে দৃষ্টিতেই দেখা হোক না কেন, এই করিডোর বা চিকেন স্নেক যে সেভেন সিস্টার্সকে বাকি ভারতের চেয়ে সম্পূর্ণ আলাদা অবস্থানে রেখেছে তাতে কোনো সন্দেহ নেই। আসুন সেভেন সিস্টার্সের প্রতিটি রাজ্য নিয়ে এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। আসামের রাজধানী দিশপুর, একে ঘিরে রয়েছে ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর ও অরুণাচল প্রদেশ। এর আয়তন ৭৮,৪৩৮ বর্গ কিলোমিটার। রাজ্যটি বিলুপ্তপ্রায় ভারতীয় একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের চেষ্টা করছে। মধ্যযুগে আসাম দুটি রাজবংশ কোচ ও অহোম দ্বারা শাসিত হতো। কোচদের উৎস ছিল তিব্বতী বার্মা অঞ্চল এবং অহোমদেরও ছিল তাই, যারা উত্তর আসাম শাসন করত। এই সময় ভারতবর্ষ অনেক আক্রমণের সম্মুখীন হয়েছে, কিন্তু ব্রিটিশ ছাড়া আসাম কোনো বিদেশি শক্তির শাসনে আসেনি। এমনকি মোগলরা 17 বার আসাম আক্রমণ করেও ব্যর্থ হয়। আসামের রাজধানী দিশপুর 1826 খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গ-বর্মী যুদ্ধের পর পশ্চিম আসাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক গৃহীত হয়। এরপর 1833 খ্রিস্টাব্দে এখানকার রাজা পুরন্দর সিংহ উচ্চ আসাম দখল করলেও 5 বছর পরে এই এলাকা ব্রিটিশ শাসনাধীনে চলে যায়। ব্রহ্মপুত্র নদ আসামের পূর্বগামী নদ। এই নদটি অরুণাচল প্রদেশ হয়ে এই রাজ্যে প্রবেশ করেছে। দেশের উত্তর পূর্ব দিকের প্রবেশদ্বার আসাম ঘন সবুজ বন, উর্বর সমভূমি, বিশালাকায় ব্রহ্মপুত্র নদ, সুন্দর পাহাড়, নীলাভ পর্বত, বিস্ময়কর চা চাষের উপত্যকা ও প্রসিদ্ধ উদ্ভিদ ও প্রাণীকুল দ্বারা সমৃদ্ধ। মেঘালয়ের রাজধানী শিলং, এটি ভারতের 21তম রাজ্য। এর আয়তন 22,429 বর্গ কিলোমিটার। গারো পাহাড়, খাসি পাহাড়, জয়ন্তিয়া পাহাড়ের সমন্বয়ে গড়ে ওঠে এই রাজ্যটি। 1970 সালে আসামের দুটি জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে মেঘালয়ের জন্ম হয়েছিল। 1905 সালের 16 অক্টোবর বাংলা ভাগ হওয়াকালীন মেঘালয় পূর্ব বাংলা ও আসামের এক নতুন প্রাদেশিক অংশ হিসেবে স্বীকৃতি লাভ করে। মেঘালয়ের রাজধানী শিলং। 1912 সালে পুনর্বার বিভাজনকালে মেঘালয় আসামের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। মেঘালয় ছবির মতো সুন্দর একটি রাজ্য, সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই মেঘালয়কে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা, এটি ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলোর একটি। এর আয়তন 16,579 বর্গ কিলোমিটার। ভারতের স্বাধীনতার ঠিক আগের দিন 1947 সালের 14 আগস্ট নাগারা নিজেদের স্বাধীনতা ঘোষণা করেও সুফল পায়নি। 1951 সালের মে মাসে নাগাল্যান্ডে একটি স্বতঃস্ফূর্ত গণভোট অনুষ্ঠিত হয়। এতে নাগাদের স্বাধীনতার পক্ষে পূর্ণ সমর্থন প্রকাশ পায়, কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের পক্ষ সমর্থন করেনি। অবশ্য 1963 সালে আসাম থেকে আলাদা করে ভারতের 16তম রাজ্য হিসেবে গঠন করা হয় নাগাল্যান্ড। উল্লেখ্য, 1874 সালে আসাম আলাদা হলেও 1905 সালের বঙ্গভঙ্গে তাকে আবার বাংলায় যুক্ত করা হয়। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। 1911 সালে বঙ্গভঙ্গ রদের পর তা আবার নর্থ ইস্ট ফ্রন্টিয়ারের অংশ হয়। ভারতের স্বাধীনতার পর এখান থেকে নাগাল্যান্ড আলাদা হয়। নাগাল্যান্ডে পর্যটকদের আকর্ষণের জন্য রয়েছে বাঁশের আসবাবপত্র সংক্রান্ত পণ্য, যেমন
টেবিল, ছবির ফ্রেম, পর্দা, উইন্ডোশেড এবং পর্দা, চেয়ার, ওয়াল হ্যাঙ্গিং, কম্বল প্রভৃতি। এছাড়া বেতের আসবাবপত্রও রয়েছে। রাজ্যটির রাষ্ট্রীয় মিউজিয়াম কোহিমায় অবস্থিত। নাগাদের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানার এটি সেরা জায়গা। নাগাল্যান্ডে বন্য পশু পাখি ও প্রাণীদের জন্য রয়েছে ফকিম, ইন্টাকি ও পুলি ব্যাজ অভয়ারণ্য। মিজোরাম। মিজোরামের রাজধানী আইজল। এটি উত্তর ও দক্ষিণ লুসাই পার্বত্য জেলাগুলোর সমন্বয়ে গঠিত। এর আয়তন ২১,০৮৭ বর্গ কিলোমিটার। এটি দেশের ২২তম রাজ্য। এই রাজ্যের বিশাল পাইনের গুচ্ছ, নান্দনিক প্রাকৃতিক দৃশ্য, বাঁশের ওপর নির্মিত ঘরের গ্রাম দেয় অপূর্ব সৌন্দর্য। এখানকার গুরুত্বপূর্ণ নদীগুলো হল সোনাই, টুইভাওয়াল, তালেং, কোলোডাইন ও কামাফুলি। খ্রিস্টীয় ১৭৫০ থেকে ১৮৫০ সালের মধ্যে মিজো উপজাতিরা নিকটস্থ চীন পর্বত থেকে এসে এখানকার স্থানীয় আদিবাসীদের পরাজিত করার মাধ্যমে তারা বসতি স্থাপন শুরু করে। তারা নিজস্ব একটি সমাজ ব্যবস্থার সূচনা করে। মিজোরামের রাজধানী আইজল। পরে মিজোরা সেখানে একটি স্বৈরাচারী রাজতন্ত্রের উত্থাপন ঘটায়। ১৮২৬ সালে আসাম ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত হওয়ার আগে পর্যন্ত মিজোরাম উপজাতিদের উপর বিদেশি রাজনৈতিক শক্তির কোনো হস্তক্ষেপ ছিল না। ১৮৯০ সালের দিকে মিজোরাম ব্রিটিশদের দখলে আনুষ্ঠানিকভাবে যুক্ত না হলেও এর উপর নিয়ন্ত্রণ ২ যুগ আগেই আসে। ত্রিপুরা। ত্রিপুরার রাজধানী আগরতলা। এটি ভারতের জাতীয় ক্ষুদ্রতম রাজ্য। এর আয়তন ১০,৪৮৬ বর্গ কিলোমিটার। দীর্ঘ সময়ব্যাপী রাজ্যটি ত্রিপুরী সাম্রাজ্যের শাসনাধীন ছিল। ব্রিটিশরাও শাসন করে। ত্রিপুরা ১৯৪৯ সাল থেকে স্বাধীন ভারতের একটি অংশ হয়। ১৯৫৬ সালে রাজ্যটি কেন্দ্রশাসিত একটি অঞ্চলে রূপ নেয়। ত্রিপুরার রাজধানী আগরতলা। বাঙালি, ত্রিপুরী, মণিপুরী, রিয়াং, জামাতিয়া, কোলই, নোয়াতিয়া, চাকমা, মুরাসিং, গারো, হালাম, মিজো, কুকি, মুন্ডা, মোক, সাঁওতাল, উচই ও ওরাও এসব বিভিন্ন জনগোষ্ঠীর অবস্থানের ফলে এখানকার সংস্কৃতিতেও রয়েছে বৈচিত্র্য। এখানে বাঙালি জাতিগোষ্ঠীর সংখ্যাও অনেক। প্রধান কথ্য ভাষ্যগুলো হল ককবরক ও বাংলা। অরুণাচলের রাজধানী ইটানগড়। এ প্রদেশের বেশিরভাগ অঞ্চল পর্বতবেষ্টিত। এর আয়তন ৮৩,৭৪৩ বর্গ কিলোমিটার। এ প্রদেশের উঁচু নিচু এলোমেলোভাবে বিস্তৃত ঢালযুক্ত ভূখণ্ড প্রদেশটিকে দিয়েছে আলাদা মাত্রা। তাছাড়াও এর রয়েছে বিশাল হিমালয়ের উচ্চশৃঙ্গ। এখানকার প্রধান নদী ব্রহ্মপুত্র। এটি এ প্রদেশে সিয়াং নামে পরিচিত। অরুণাচলের রাজধানী ইটানগড়। ১৮২৬ সালে আসাম ব্রিটিশ ভারতের অংশ হলে অরুণাচল প্রদেশকেও ব্রিটিশদের অধীনে আনার সব রকম প্রচেষ্টা চালানো হয়। এরপরও ১৮৮০ সাল পর্যন্ত এখানে ব্রিটিশরা আধিপত্য বিস্তার করতে পারেনি। এ প্রদেশের জনসংখ্যার বেশিরভাগ গোঁড়া এশিয়া ভিত্তিক। তবে তিব্বত এবং মায়ানমারের মানুষের সাথে এদের শারীরিকভাবে অনেক মিল রয়েছে। এ প্রদেশের বিখ্যাত স্থানগুলো হল তাওয়াং, বোমডিলা, ভিস্বকানগড়। পর্যটকদের কাছে আরও আকর্ষণের একটি স্থান হচ্ছে বৌদ্ধবিহার। মলিনীথান। এখানকার পরশুরাম কুণ্ড একটি বিশিষ্ট তীর্থস্থান। মণিপুর। মণিপুরের রাজধানী হল ইম্ফল। এর আয়তন প্রায় ২২,৩২৭ বর্গ কিলোমিটার। ১৯৯৭ সালে রাজধানীটি পূর্ব ইম্ফল এবং পশ্চিম ইম্ফল নামে ২ ভাগে বিভক্ত হয়। ভারতের স্বাধীনতার পর মণিপুর সংবিধান আইন প্রতিষ্ঠিত হয়। এরপর ১৯৭২ সালের ২১ জানুয়ারি মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা অর্জন করে। এই রাজ্যের ৪টি প্রধান নদী অববাহিকা হচ্ছে। প্রথম অ্যাংলো মণিপুরী যুদ্ধের পরে ১৯৯১ সালে মণিপুর রাজ্যটি ব্রিটিশদের শাসনে চলে আসে। ব্রিটিশরা ইম্ফল দখল করার পর যুবরাজ ট্রেকেন্দ্রজিৎ এবং জেনারেল থাংখালকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। মণিপুরের রাজধানী ইম্ফল। এই রাজ্যে বসবাসকারী বিভিন্ন মানুষের সংস্কৃতি বিভিন্ন। এটি সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্য এবং জাঁকজমকে ভরপুর। একটি বিরল প্রজাতির হরিণ সাংঘাই এর বসবাসস্থলও এখানে। জওহরলাল নেহরু মণিপুরকে ভারতের রত্ন হিসেবে বর্ণনা করেন।